हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज की क्लासे আমরা পড়ব ক্লাস 8 এ প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান এই চ্যাপ্টারটা। আগের ক্লাসে আমরা পড়েছিলাম অক্সিজেন, হাইড্রোজেন, বিভিন্ন গ্যাসের চ্যাপ্টারটা। আজকেও আমরা পড়ব কার্বন একটা গ্যাস, সেই কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, কিন্তু কার্বন নিয়ে আমরা মেনলি আলোচনা করব আজকে চ্যাপ্টারে। ওকে, প্রথমেই বইয়ে দেখতে পাবে কার্বন সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমরা কার্বন সম্পর্কে একটা জিনিস জানবো। কার্বনে কিন্তু 4টে যোজ্যতা, ঠিক আছে? কার্বনের যোজ্যতা যদি জিজ্ঞেস করে বলবে কটা যোজ্যতা? 4টে যোজ্যতা। এরকম এমসিকিউ কোশ্চেন কিন্তু আসতে পারে। আর কার্বনের কিন্তু এক বা একাধিক বন্ধন গঠনের ক্ষমতা আছে। যেমন এগুলিকে বন্ধন বলে, ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, এর নাইট্রোজেন কিন্তু 3 বন্ধনে থাকে, এগুলোকে বলে বন্ধন। তো কার্বন এক বা একাধিক বন্ধন গঠন করতে পারে। এবার মুক্ত অবস্থায় আমরা কোথায় কার্বন পাবো? মুক্ত অবস্থায় কিন্তু হিরে, কোক, গ্যাস কার্বন, গ্রাফাইট মানে তোমরা যে সিস পেন্সিল ইউজ করো, সে যে নিপটা ছোলার সময় যে নিচে পড়ে না, বা নিপটা কি বলতে পারো, গ্রাফাইট, ওটা কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি হয়। এই গ্রাফাইটে কিন্তু কার্বন থাকে। তারপর বিভিন্ন মৌলের সঙ্গে কার্বন যুক্ত হয়েও থাকে। যেমন আমাদের শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ, এগুলোতেও কিন্তু ভালো পরিমাণে কার্বন থাকে। তো কার্বন একটা প্রচুর ইম্পর্টেন্ট একটা যৌগ, যেটা কিন্তু আমাদের অপরিহার্য আমাদের জীবনে। মানবদেহের ভরটা যদি 100 কেজি হয়, এই প্রায় 50% কার্বনের ওজন, 50 ভাগই কার্বনের ভর। ওকে, তারপর আমি এখন যদি কার্বনের ব্যবহার বলি, কোন কোন জায়গায় কার্বন বেশি মাত্রায় ব্যবহৃত হয়, তাহলে কিন্তু পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, হাইড্রোকার্বন ব্যবহৃত হয়। প্রোটিনের মধ্যে কার্বন পরমাণু থাকে। তারপর হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত অবস্থা থাকে কার্বন দিয়ে কিন্তু চুনাপাথরের সংকেত হচ্ছে CaCO2। চুনাপাথরের কার্বন থাকে। আমাদের বাড়িতে মেঝে হয় মার্বেল দিয়ে, সেই মার্বেলের মধ্যে কার্বন থাকে। ডলোমাইটের মধ্যে কার্বন থাকে, ম্যাগনোসাইটের মধ্যে কার্বন থাকে, ক্যালামাইনের মধ্যে কার্বন থাকে। বিশেষ করে এগুলো কিন্তু কার্বনের বিভিন্ন আকরিক, কার্বনকে এইগুলো পাওয়া যায়, এই কার্বনের আকরিক, তাই জন্য এদের মধ্যে কার্বন রয়েছে। তারপর বিভিন্ন গ্যাস যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু কার্বন থাকে। দেখতে পাচ্ছ CO2, এগুলো কিন্তু কার্বন থাকে, দেখেই বোঝা যাচ্ছে। তারপর যেগুলো তোমরা জানো না, মেনলি হচ্ছে রেশম। যে তোমার রেশম নামটা নিশ্চয়ই শুনেছো, রেশম। তারপর পশম, পাট, এগুলো সবেতেই কিন্তু কার্বন থাকে। এই সব কিন্তু কার্বন ঘটিত যৌগ। এবার আমরা পড়বো কার্বন চক্র। এই কার্বন চক্র হচ্ছে কিভাবে পরিবেশ ও জীবদেহের মধ্যে কার্বনের একটা চক্রাকার আবর্তন হয়, সেটাকে কার্বন চক্র বলে। কার্বন চক্রের ফার্স্ট স্টেপে কি হচ্ছে? বাতাসের কার্বন ডাই অক্সাইড আবদ্ধীকরণ। বাতাসের কার্বন ডাই অক্সাইড সবুজ গাছ, গাছের শ্যাওলা, সায়ানোব্যাকটেরিয়া প্রভৃতি থেকে কার্বন ডাই অক্সাইড সরল খাদ্যে, মানে এই গাছপালাগুলো কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে ওকে খাদ্যে পরিণত করছে, মানে গ্লুকোজ তৈরি করছে। ওই গ্লুকোজটা অন্যান্য পদার্থের সঙ্গে মিশে, জৈব যৌগের সঙ্গে মিশে সংশ্লেষ হয়ে যায়। এর ফলে কার্বন ডাই অক্সাইড যৌগে আবদ্ধ হয় এবং কোষে নানা রকম যৌগ তৈরি করে। এই ধাপকে আমরা বলি কার্বন আত্তীকরণ। ওকে, এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে আসতে পারে, কার্বন আত্তীকরণ কাকে বলে? 2 মার্কসের কোশ্চেন, এটা কিন্তু আসতে পারে। ওকে, এরপর বি হচ্ছে সামুদ্রিক প্রাণীর খোলক গঠন। শামুক, ঝিনুক, এসবে তোমরা জানো খোলক আছে। এই খোলকগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড সঙ্গে ক্যালসিয়াম কার্বনের যৌগ রূপান্তরিত করে, এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এই খোলকগুলো তৈরি হয়। এরপর ধাতব কার্বনের গঠন। মার্বেল, চুনাপাথর, এগুলো আমাদের বললাম বাড়িতে ইউজ হয়, এগুলোতে কিন্তু কার্বন থাকে। এগুলি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। ধাতব কার্বনেট কাকে বলে? ধাতব কার্বনেট হচ্ছে CaCO2, Ca3 আর MgCO2, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো কিন্তু ধাতব কার্বনেট। এগুলো গঠন করে CO2 শোষণ করে। ওকে, CO2 থেকে এগুলো গঠন হয়ে যাচ্ছে।
এই চুনা পাথরের গুহায় কিন্তু এটা পাওয়া যায়, এগুলো নানা রকম ছবি আঁকা যায় চুনা পাথরের গুহায়। তারপর বৃষ্টির সময় কার্বনেট গঠন, বৃষ্টির সময়ও কিন্তু কার্বনেট গঠন হয়, শুধু যে বৃষ্টি নর্মাল হয় তাও নয়। বৃষ্টির সময় কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে, যেমন বৃষ্টিতে জল হচ্ছে আর বাতাসে কার্বন ডাই অক্সাইড তো আছেই, এই কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড মাথায় রাখবেন, নামটা ঢুকিয়ে নাও মাথার মধ্যে, কার্বনিক অ্যাসিড H2CO3 এই যৌগটা তৈরি করছে। এটা ভেঙে যায়, কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে বাইকার্বনেট আয়ন গঠন করে। বাইকার্বনেট আয়ন হচ্ছে এটা। এই উৎপন্ন করার পর কার্বন ডাই অক্সাইড সমুদ্রের জলে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এটাকে আবার ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করে দেয়। ওই স্টেপগুলো তোমরা হয়তো একটু বুঝতে পারবে না, কিন্তু স্টেপগুলো এরকমই হয়। কার্বনিক অ্যাসিড ছিল, জলের সঙ্গে বিক্রিয়ায় বাইকার্বনেট আয়ন গঠন করে, বা কার্বন ডাই অক্সাইড সমুদ্রের জলে ক্যালসিয়াম আয়নে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট গঠন করে। ওকে, সমুদ্রের জলের সঙ্গে মিশেও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট গঠন করছে, আর বৃষ্টির সময় জলের সঙ্গে মিশে এই CO3- উৎপন্ন করছে। এগুলো কিন্তু নর্মাল শর্ট কোয়েশ্চেনে আছে, কার সঙ্গে মিশে কি তৈরি হয়। এরপরে আছে পরিবেশে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড আর মিথেন রূপে কার্বনের সংযোজন। ওকে, এখানে অতটা কিছু ইম্পর্টেন্ট নেই, কিন্তু আমরা কয়েকটা জিনিস বলবো। মৃত জীবদেহ থেকে ব্যাকটেরিয়া ছত্রাকের মাধ্যমে জৈব বস্তু পচন ও অন্যান্য পরিবর্তন, এই যে হেডিংটা আছে এখানে দেখবে তোমরা, বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক এনজাইমের সাহায্যে, দেখাচ্ছি তোমাদের বইয়ে, বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক এনজাইমের সাহায্যে এইসব জটিল যৌগদের নানা পরিবর্তন ঘটায় এবং সরলতর যৌগে পরিণত করে। এই সময় কিছু কার্বন ঘটিত যৌগ মাটিতে ও জলে মেশে, কিছু কার্বন ডাই অক্সাইড বাতাসেও ফিরে যায়। তোমরা সকলেই দেখেছো পাউরুটিতে ছত্রাক পড়ে। এই ছত্রাকগুলো কি? ছত্রাকগুলো একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো এনজাইমের দ্বারা শোষিত হয়ে যায় আর নানা রকম বর্জ্য তৈরি করে। এই ব্যাকটেরিয়া, ছত্রাক, এইসব জটিল যৌগ যেগুলো মানে ছত্রাক বা পাউরুটির উপর যে কালো কালো দাগ পড়ে যায় সেগুলোকে খেয়ে নেয়। সেগুলোকে খেয়ে নিয়ে নানা রকম পরিবর্তন ঘটায় এবং সরল যৌগতে পরিণত করে। এইসব কার্বন ঘটিত যৌগ মাটিতেও জলে মিশে যায় এবং কার্বন ডাই অক্সাইড বাতাসে ফিরে যায়। এরকমভাবে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তারপর কার্বন ডাই অক্সাইড আরও নানানভাবে তৈরি হয়, যেমন নিচে পয়েন্টে দেখতে পারবে জ্বালানি দহন বলে একটা পয়েন্ট আছে। জ্বালানি দহন, আমরা যে এসব কাঠকয়লা, গাছপালা সব জ্বালাই, সেই গাছপালা জ্বালালে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বাতাসে মেশে। আর সিমেন্ট তৈরির জন্য প্রচুর চুন লাগে, যেমন CaO লাগে। পোড়া চুন তৈরির সময় চুনাপাথরকে গরম করা হয় এবং রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর সেই সময় কার্বন ডাই অক্সাইড বাতাসে মেশে। তাহলে এখান থেকে কী পেলাম? আমরা যে গাছপালা জ্বালাচ্ছি বা কাঠ কয়লা পড়ে আছি সেখান থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, একটা পয়েন্ট হলো। আর একটা হচ্ছে সিমেন্ট তৈরির সময় যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা যে চুন পাচ্ছি সেটা থেকেও কিন্তু একটা CO2 উৎপন্ন হচ্ছে। এই CO2তে বাতাসে উড়ে যায়, এখান থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এরপরে আছে কার্বনের বহুরূপতা। এই বহুরূপতায় তোমরা পড়বে কেলাস কাকে বলে, এটা কিন্তু মাথায় রেখো। কেলাস কাকে বলে বইয়া আছে। সুষম জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কঠিন নানাকে বলা হয় কেলাস, বা ইংলিশে বলে ক্রিস্টাল। ওকে, এরপরে একটা জিনিস পড়বে বহুরূপ। এখানে দেখছে মৌলটি বহুরূপ কাকে বলে? অ্যালোট্রোপ। যখন কোনো মৌলকে একাধিক ভৌত রূপে পাওয়া যায় তখন সেই ভৌত রূপগুলোকে মৌলটি বহুরূপ বলে। মানে একটা মৌলই পাচ্ছি, সেগুলো একাধিক ভৌত রূপে পাওয়া যাচ্ছে, সেটাকেই বহুরূপ বলা হচ্ছে। এবার কার্বনের বহুরূপতা চলে আসে। পৃথিবীতে কার্বন কিন্তু নানা রকমভাবে পাওয়া যায়। কার্বনের তা এখানে নাম দেওয়া হয়েছে কার্বনের বহুরূপতা। কার্বন কত রকমের হয়? কার্বন কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে নিয়তাকার আর একটা হচ্ছে অনিয়তাকার। এই নিয়ত আকারের মধ্যে কিন্তু পড়ে হিরে পড়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ হিরে আছে, গ্রাফাইট আছে,
তারপর ফুলারিন আছে, নানা রকম আছে। এবার অনিয়তকারী কিন্তু অনেকগুলো আছে। অনিয়তকারী যদি কার্বন বলো, যেমন এখানে যদি লিখি গ্যাস কার্বন হতে পারে। তারপর যদি এখানে চারকোল কিন্তু আবার নানা ভাগে ভাগ করা যায়। চারকোলও কিন্তু অনেক রকমের। চারকোল বলতে চারকোলের পেন্সিল পাওয়া যায় এখন। চারকোল দিয়ে যারা ডিপ কালার করতে চাও তারা চারকোল ব্যবহার করে আঁকার জন্য মেনলি। চারকোল আবার দু রকমের হয়, প্রাণীজ হয়, উদ্ভিজ্জ হয়। প্রাণীজ চারকোল অত বেশি ব্যবহার হয় না, উদ্ভিজ্জ চারকোলটাই বেশি ব্যবহার হয়। এগুলো নানা রকম ভাগ আছে, বইয়ে ভাগগুলো লেখা আছে, দেখে নেবে তোমরা। এখানে ভাগগুলো লেখা আছে কার্বনের বহুর উপাদান। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, গ্রাফাইট ও হীরের ভৌত ধর্মের তুলনা। এখানে দেখতে পাচ্ছ এই লেখাগুলো পড়বে, এখানে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে না অত বেশি। বলা হচ্ছে যে পেন্সিলকে ছুললে যে নিচে গুঁড়োগুলো পড়ে, সেই গুঁড়োগুলোকে কিন্তু গ্রাফাইটের কণা বলে। ঘষলে কিন্তু মানে ঘষা যায়, বুঝতে পারছো? গুঁড়োগুলো আঙুলে যদি পিছলে যায় গুঁড়োগুলো, এগুলো পিছলে যায় কেন? গ্রাফাইটের যে গঠনটা দেখছো, ভালো করে খেয়াল করবে, গ্রাফাইটের গঠনটা দেখতে পাচ্ছ অনেক গ্যাপ আছে। এগুলো কিন্তু কার্বন পরমাণু অনেক গ্যাপে দিয়ে বন্ধন গঠন করেছে। একটা কথা মাথায় রাখবে, যত বেশি গ্যাপ বাড়বে তত আকর্ষণ কমবে। এই কার্বন বন্ডগুলো, দুটি কার্বন কিন্তু পরস্পরের সঙ্গে একটা আকর্ষণ বলে আছে। মানে যদি আমি এখানে দুটো কার্বন আঁকি, এই দুটো কার্বন কিন্তু একে অপরকে টানছে, ঠিক আছে? এও একে টানছে, সবাই একটা দুটো কার্বন পরমাণুই কিন্তু নিজের প্রতি একটা আকর্ষণ আছে অপর কার্বন পরমাণুর প্রতি। সো এখানে যেহেতু দূরত্বটা যদি তুমি বাড়িয়ে দাও, এখান থেকে যদি এখানে চলে আসে কার্বন পরমাণুটা, তাহলে কিন্তু এদের আকর্ষণ বলটা কমে যাবে। সো এরা কিন্তু সহজেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্যে কিন্তু গ্রাফাইটের যেহেতু গঠনটায় অনেকটা গ্যাপ আছে, তাই জন্য কিন্তু গ্রাফাইট ফিসলে যায়। অপরদিকে হীরের গঠনটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু হীরের গঠনটা ত্রিভুজ আকার, আর প্লাস এদের কিন্তু মাঝখানে গ্যাপগুলো কম। বই অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে গ্যাপটা কম থাকে অনেক। তাই জন্য হিরে কিন্তু প্রচুর শক্ত হয়। ওকে, হিরে কিন্তু প্রচুর শক্ত হয়, তাই হিরেকে যেহেতু গ্যাপগুলো কম থাকে, হিরেকে সহজে ভাঙানো যায় না। এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন করবো, যেগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। একদিকে লিখে নিচ্ছে গ্রাফাইট, একদিকে লিখি হিরে। ওকে, একদিকে গ্রাফাইট লিখলাম, একদিকে হিরে লিখলাম। এবার কি করব, আমরা তুলনা করব কোনটা কি করতে পারে। তাপ, ওকে, যদি তাপ পরিবহন করি, গ্রাফাইট কিন্তু তাপ পরিবহন করতে পারে, এও তাপ পরিবহন করতে পারে। ঘরের উষ্ণতায় তাপ পরিবাহিতা যে কোনো ধাতুর সব বেশি হয়, সো দুজনে কিন্তু তাপ পরিবহন করতে পারে। বা তড়িৎকে পরিবহন করতে পারে। গ্রাফাইট তড়িতে সুপরিবাহী কিন্তু, ওকে, গ্রাফাইট কিন্তু তড়িতে সুপরিবাহী, কিন্তু হিরে তড়িতে কুপরিবাহী। এ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, এ পারে। ওকে, একটা কিন্তু এর বিশেষত্ব পেলাম। গ্রাফাইট তড়িতের কিন্তু সুপরিবাহী, আর গ্রাফাইটে কিন্তু তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারা তৈরি করা হয়। গ্রাফাইট তড়িৎ দ্বারা ব্যবহার করে অনেক বিক্রিয়াও করা হয়, সেগুলো তুমি উঁচু ক্লাসে পড়বে। এবার রাসায়নিক সক্রিয়তা, এর কিন্তু রাসায়নিক সক্রিয়তা অনেকই কম, আর এর রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি। কারণ হিরে যেহেতু একসঙ্গে অনেকগুলো ত্রিভুজ পরমাণু দিয়ে মানে আবদ্ধ আছে, সো এই হিরে একসঙ্গে ঘিরে আছে, নিজেদের মধ্যে আকর্ষণ বলটা এত বেশি যে কারোর সঙ্গে তো বিক্রিয়া করতে যায় না। সো হিরে তাই জন্য রাসায়নিক সক্রিয়তা অনেকটাই কম। এবার আমরা চারকোল নিয়ে তখন কথা বলছিলাম, এবার চারকোল নিয়ে একটা কথায় আছি। চারকোল কাকে বলে যদি কোয়েশ্চেন দেয়, তাহলে লিখবে তোমরা, বিশেষভাবে তৈরি চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অণু ধরে রাখতে পারে, একে বলা হয় সক্রিয় চারকোল। এটা তো হয়ে গেল সক্রিয় চারকোলের একটা কোয়েশ্চেন। এরকমভাবে কিন্তু সক্রিয় চারকোল কাকে বলে এরকম কোয়েশ্চেন দিতে পারে। এরপর আমরা পড়বো জ্বালানি মূল্য। জ্বালানি মূল্য মানে তাপন মূল্য। তোমরা এখান থেকে যে কোয়েশ্চেনটা আছে, তোমরা এই সব গল্পগুলো তোমরা পড়ে নেবে, গল্প কিন্তু অত কিছু নেই, আমি কিন্তু যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো বলছি। তাপন মূল্য কাকে বলে, এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। তাপন মূল্য কি? 1 কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। যদি কিছু জ্বালানি জ্বালাই, যার ওজন 1 কেজি,
1 কেজি সম্পূর্ণ দহনে কোনো কিছু সম্পূর্ণ দহনের ফলে, কোনো জ্বালানি দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তার মানগুলোকেই আমরা বলি তাপন মূল্য। মানে সহজ ভাষায় বললে কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। তাপন মূল্যের এসআই একক যদি জিজ্ঞেস করে, তাপন মূল্যের এসআই একক হচ্ছে, এসআই একক তোমাদের বইয়ে দেওয়া নেই, মানে এসআই এককটাই দেওয়া আছে, এসআই একক ওটা বলে দেওয়া নেই। এসআই একক হচ্ছে 1/kg, এরকম লিখতে পারো, 1 না জুল বাই কেজি, এটা এসআই একক। আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি বাই গ্রাম। তোমাদের বইয়ে কিলো ক্যালোরি বাই কেজি আছে, তুমি যদি কে কেটে দাও ক্যালোরি বাই গ্রাম হয়ে যাবে, মজা করে দেখালাম। সো এইটা কিন্তু মেন একক, এটা দিয়ে কিন্তু বেশি মাপন করা হয়, সিজিএস এককটা দিয়ে ব্যবহার করা হয় বেশি। এখানে ক্যালোরি বাই গ্রাম, জুল কেজি ব্যবহার করা হয়, কিন্তু ওটা সংখ্যাটা বেড়ে যায়। তো এখানে কয়েকটা তাপন মূল্য দেওয়া আছে বইয়ে, তাপন মূল্য কত এরকম দেওয়া আছে, কত দেওয়া নেই কিন্তু এখানে কেজিতে দেওয়া আছে। হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে বেশি, এগুলো একটা গ্রাফ টাইপে করা আছে। আমি তোমাদের তাপন মূল্য বলে দিচ্ছি। যেমন কয়লার তাপন মূল্য যদি বলো, কয়লার তাপন মূল্য অতটা আসছে না, সো আমি একটা দেখে নিচ্ছি। ওকে, পেট্রোলের তাপন মূল্য যদি বলো, পেট্রোলের তাপন মূল্য কত হবে? 48 কেজি বাই গ্রাম। ওকে, কিলো জুল গ্রাম লিখে দিতে পারো। এরকম ভাবে লিখতে পারো। তারপর এলপিজির কিন্তু সব থেকে বেশি তাপন মূল্য, এলপিজির সব থেকে বেশি, কিন্তু বই হাইড্রোজেন দেওয়া আছে, বলবে তোমরা হাইড্রোজেনের সব থেকে বেশি, কিন্তু জ্বালানি হিসাবে কিন্তু এলপিজি বেশি ব্যবহার করা হয়, যেগুলো অটোয় ব্যবহার করা হয় মেনলি। এলপিজি কিন্তু জ্বালানি মানে তাপন মূল্য সব থেকে বেশি, প্রায় 50 কিলোজুল, প্রায় 50 কিলোজুল পার গ্রাম এলপিজি। এরপর তোমাদের বইয়ে কয়েকটি জ্বালানির নাম দেওয়া আছে এবং তাদের ব্যবহার লেখা আছে। কঠিন জ্বালানির মধ্যে কাঠ আর কয়লা পড়ে। তরল জ্বালানি কেরোসিন, পেট্রোল, ডিজেল, তোমরা জানো পেট্রোল ডিজেলে কিন্তু বেশি ব্যবহার করা হয়। আর গ্যাসীয় জ্বালানি এলপিজি রান্নার গ্যাস তৈরিতে ব্যবহার করা হয়। আর সিএনজি গাড়ি চালাতে ব্যবহার করা হয়। সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, এখন আমাদের জ্বালানির চাহিদা প্রচুর পরিমাণে বাড়ছে। কয়েকটা কারণ এখানে দেওয়া আছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে কী হচ্ছে, আরও বেশি খাবার জোগানোর জন্য বেশি পরিমাণে জ্বালানি ব্যবহার করা হচ্ছে, বেশি জায়গা বাস করার জন্য তৈরি করা হচ্ছে, আরও বেশি যানবাহন চালাতে, যেহেতু জনসংখ্যা বাড়ছে ফলে যানবাহনে যাতায়াতও বাড়বে, আরও কলকারখানা চালাতেও কিন্তু জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এরপর কয়েকটা ছোটো ছোটো পার্ট আছে, তোমরা পড়বে। যেমন কোল ওয়াশিং কাকে বলে, কয়লা পরিশোধনের পদ্ধতিকে কিন্তু কোল ওয়াশিং বলে। এর ফলে কয়লার মধ্যে থাকা নানা অশুদ্ধি দূর করা যায়। 2017-এর মধ্যে প্রায় 19টি কোল ওয়াশারি চালু হয়েছে। এগুলো কয়েকটা জিনিস তোমরা পড়বে। তারপর এখানে জ্বালানি সংরক্ষণের কিছু উপায় দেওয়া আছে, কয়েকটা পয়েন্ট আছে এখানে, 8টা পয়েন্ট আছে এখানে, কিন্তু 3খানা পয়েন্ট পড়ো, বুঝে নিও, অত লং কোয়েশ্চেন আসার চান্স নেই এখান থেকে। এবার আমরা পড়ব বিকল্প জ্বালানি। ধরে নাও আমাদের যে জ্বালানিগুলো শেষ হয়ে যায়, যদি আমরা যে জ্বালানি ব্যবহার করি যেগুলো ভূপ্রাকৃতিক অবস্থায় পাওয়া যায়, একসময় এগুলো শেষ হবে, কাঠ কয়লা এগুলো শেষ হয়ে যাবে একসময়। সো এগুলো শেষ হয়ে গেলে আমরা বিকল্প কি জ্বালানি তৈরি করতে পারবো। ফার্স্ট অফ অল তো সৌরশক্তি। সূর্য থেকে একটা বিপুল পরিমাণে শক্তি আমাদের পৃথিবীতে এসে পড়ে, সেই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কারেন্ট তৈরি করতে পারি। আমরা তোমাদের অনেক জায়গা হয়তো দেখেছো সৌরকোষ লাগানো থাকে, সোলার প্যানেল লাগানো থাকে। এই সোলার প্যানেলে কিন্তু এখন অনেক দামি সোলার প্যানেল হয়। সো এই সোলার প্যানেলে আলো আসে এখান থেকে, এখানে কিন্তু আমাদের তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তারপর আসছে বায়ুশক্তি। বায়ুশক্তি কি, বায়ু একটা গতিবেগ আছে, নিম্নচাপ, যেখানে উচ্চচাপ থেকে নিম্নচাপে বায়ু আসে। বায়ু আসার সময় একটা গতিবেগে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু বয়ে যাওয়ার সময় একটা গতিশক্তি তৈরি হয়। এই শক্তিতে টারবাইনের চাকা ঘুরিয়ে কিন্তু তো আমরা বায়ু শক্তি উৎপন্ন করতে পারি।
টারবাইনের চাকা ঘুরে কী করে শক্তি উৎপন্ন করে এগুলো কিন্তু ক্লাস 10-এ বিস্তারিতভাবে আছে। সো এখন অত সব নিয়ে আলোচনা করার দরকার নেই। এবার ভূত তাপ শক্তি অতটা তৈরি করা হয় না যদি কারেন্ট। তো জোয়ার ভাটা শক্তি সেম নীতিতে কাজ করে। যখন জলে জোয়ার আসে, জলের স্রোতের সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে সেমভাবে কারেন্ট তৈরি করা হয়। আর এবার আছে জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি। আমরা বায়োমাস, যেগুলো কাঠ পাতা আখের চিবড়ে, যেগুলো ফেলে দিই মেনলি, জৈব পদার্থ যেগুলো গাছপালা থেকে পাওয়া যায়, সেগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা কিন্তু রান্নার কাজে নানা রকম কাজে ব্যবহার করতে পারি। তারপর নানা রকম জৈব গ্যাস তৈরি হয়েছে, সে বায়োগ্যাস, মিথেন ফিথেন উৎপন্ন হয়। এইগুলো দিয়েও কিন্তু এখন বর্তমানে জ্বালানি ব্যবহার করা হচ্ছে। বায়োফুয়েলকে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে অভ্যন্তরীণ কোনো কার্বন ঘটিত যৌগ দিয়ে যে জ্বালানি তৈরি করা হয় তাকে বায়োফুয়েল বলে। ওকে, এগুলো দিয়ে কিন্তু বর্তমানে কারেন্ট তৈরি করা হচ্ছে, জ্বালানি ব্যবহার করা হচ্ছে। জ্বালানি ধরনের পরিবেশের ক্ষতিকারক প্রভাব, এখানে কিন্তু 4টে পয়েন্ট পড়ে নেবে তোমরা। মেনলি কাঠ, কয়লা, পেট্রোলিয়াম জ্বালানি দহন ঘটে নি এমন কার্বন কণা পরিবেশে মিশে যায়। কাঠ, কয়লা, পেট্রোলিয়াম এগুলো যেহেতু আমরা জ্বালাই, এগুলো দহনের ফলে কার্বন কণা পরিবেশে মিশে যায়। এগুলো কিন্তু হাঁপানি, শ্বাসজনিত রোগ, নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে মানুষ যদি এটাকে ইনহেল করে নেয়। তারপর কম অক্সিজেনে এই সমস্ত জ্বালানি সম্পূর্ণ ধরনের কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, যা অত্যন্ত একটা বিষাক্ত গ্যাস। কার্বন ডাই অক্সাইডের থেকেও কিন্তু কার্বন মনোক্সাইড বেশি বিষাক্ত। তাই বদ্ধ ঘরে কাঠ ও কয়লা পোড়ানো খুবই ক্ষতিকারক। অধিকাংশ জ্বালানি দহনের ফলে পরিবেশে কার্বন, সালফার, নাইট্রোজেন, বিভিন্ন অক্সাইড যৌগ মিশে যায়। এইভাবে পরিবেশে CO2 বেড়ে যাওয়ায় বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ চিহ্নিত হয়েছে। কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে কিন্তু পরিবেশের উষ্ণতা বাড়ছে, ফলে বিশ্বের উষ্ণতা প্রত্যেক বছরই কিন্তু বাড়ছে, প্রচুর পরিমাণে গরম বাড়ছে, তেমন প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়ছে। সো এগুলো কিন্তু প্রচুর প্রভাব পড়ছে আমাদের পৃথিবীর ওপর, এগুলো কিন্তু করবে। আর এখানে সিএনজি লেখা আছে, সিএনজি ব্যবহার শুরু হয়েছে কারণ সিএনজি থেকে অপেক্ষাকৃত কম পরিমাণে ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করা হয়, অর্থাৎ সিএনজি অপেক্ষাকৃত পরিষ্কার জ্বালানি। এখন বর্তমানে ট্রাই করা হচ্ছে যেটা একটু কম পরিমাণ দূষণ পদার্থ বের করে সেগুলো ব্যবহার করা, যাতে পরিবেশ দূষণের মাত্রা কিছুটা হলেও কমানো যায়। এরপর আমরা করবো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু আমরা রোজই দেখছি, দেখতে তো পাই না, বর্ণহীন, ফিল করতে পারি। কার্বন ডাই অক্সাইড রাস্তায় এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বাতাসে অনেক কম। কার্বন ডাই অক্সাইডের শিল্প ব্যবহার। ওকে, শিল্পে কী করে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাসকে? কার্বন ডাই অক্সাইড থেকে কিন্তু একটা বিশেষ ধরনের সার, ইউরিয়া কিন্তু একটা ভালো পরিমাণের সার, যেটা কিন্তু ব্যবহার করা হয়। এই সার তৈরিতে কিন্তু মানে নাইট্রোজেন ঘটিত সার, এই সার তৈরিতে কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। কী করে ব্যবহার করা হয় যদি বিক্রিয়া লিখতে পারো তোমাদের, কার্বন ডাই অক্সাইড থেকে কী করে তোমাদের ইউরিয়া তৈরি হয়, বিক্রিয়া সহ লেখো। তোমরা লেখাটা লিখবে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে 2 মোল নাইট্রোজেন অ্যামোনিয়া যুক্ত যদি করি, 2 মোল অ্যামোনিয়া যুক্ত করলে CONH2, এটা কি বলে, ইউরিয়া, এটা তৈরি হয়। প্লাস এর সঙ্গে জল তৈরি হয়, জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা করতে কিন্তু আমাদের 150 ATM চাপ লাগে, অ্যাটমিক প্রেশার লাগে, আর 200 ডিগ্রি সেলসিয়াস লাগে। ওকে, এটা হয়ে গেল। কাঁচ তৈরিতে, কাঁচ বর্তমান দিনে একটা অপরিহার্য পদার্থ, মানে যেটা আমরা ডেইলি ব্যবহার করি। এই কাঁচ তৈরিতে কিন্তু কার্বন ব্যবহার করা হয়, মানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তারপর নিচে কয়েকটা তোমাদের ধাতব বাইকার্বনেট দেওয়া আছে। এখানে কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখতে হচ্ছে ইকুয়াল টু সাইন দেওয়া আছে, মানে এখানে কিন্তু ব্যালেন্স করা আছে। তো আমরা এখান থেকে শূন্যস্থানে কী হবে এটা লিখতে পারবো। কীভাবে লিখবো? যেমন এদিকে আছে CO3 প্লাস 2HCl ইকুয়াল টু CO2 প্লাস H2O। দেখতে পাচ্ছ এটা লেখা আছে, আর একটা শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থান আমি এদিকে দিয়ে দিচ্ছি, যেদিকে খুশি দিতে পারো তোমরা। এদিকে দেখো,
ইকুয়াল টু সাইন দেওয়া মানে বাঁ দিকে যা আছে ডান দিকে যে সেম আছে, সো কী করে লিখবো এটা, দুটো হাইড্রোজেন আছে কেটে দিলাম, এদিকে কেন কাটছি, এদিকে কেটে দিলাম। ওকে, ও কিন্তু এখানে দুটো আছে, তিনটে আছে, এখানেও কিন্তু ও তিনটে আছে, কেটে দিলাম। আর কি আছে এখানে, কার্বন আছে, এখানে একটা কার্বন কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে, CaCl, এখানে শূন্যস্থানে হবে CaCl, ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, এরকমভাবে কিন্তু তোমরা এখানে আরও কয়েকটা শূন্যস্থান পূরণ আছে, এরকম করে কিন্তু এখানে করে নিতে পারো। এবার আমরা পড়বো কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম। ভৌত ধর্ম বের করা খুবই সহজ। যেমন আমরা ডেলি যেগুলো দেখি, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বর্ণহীন গ্যাস, এটা একটা সবথেকে বড় ভৌত ধর্ম। বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, বাতাসের থেকে একটা ভারী গ্যাস। ওকে, আর এটা জলে খানিকটা দ্রাব্য, পুরোপুরি দ্রাব্য হয় না, জলে খানিকটা দ্রাব্য। এবার কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে আগে বলবো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু নিজে দাহ্য নয়, আর কাউকে দাহ্যও করে না, মানে নিজে জ্বলে না, কাউকে জ্বলতে সাহায্যও করে না। তো আমরা যদি লিটমাস কাগজ দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড দিয়ে পরীক্ষা করি, তাহলে কিন্তু আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিড ধর্মী গ্যাস। ওকে, অ্যাসিড ধর্ম বর্তমান কার্বন ডাইঅক্সাইডে। জলের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে H2O প্লাস CO2, তাহলে কিন্তু হবে H2CO3, কার্বনিক অ্যাসিড, যেটা তোমাদের আগেই পড়ালাম। এই কার্বনিক অ্যাসিড কিন্তু একটু বিষাক্ত পদার্থ, মানে প্রায় বিষাক্তই বলতে গেলে, যা মৃদু অ্যাসিড, যা জলকে সামান্য আম্লিক করে দেয়। এই বিক্রিয়ার জন্য দূষণের নির্মল পরিবেশে বৃষ্টির জলে সামান্য আম্লিক হয়ে যায়। ওকে, এবার ক্ষার ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়া আছে, এখানে কিছু লেখা আছে, সো পড়ে নেবে। এরপর গ্রিন হাউস এফেক্ট, যেটা তোমাদের বলছিলাম, পরিবেশে যেহেতু সূর্যের তাপ বাড়ছে, এবার তার উপর এত যে কার্বন ডাই অক্সাইড আমরা বিষাক্ত গ্যাস ইউজ করছি, সেগুলোর জন্য পৃথিবীর কিন্তু উষ্ণতা বেড়ে চলেছে। এর ফলে কিন্তু যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর আছে তা ধ্বংস করছে, ফলে সূর্যরশ্মি যে অতিবেগুনি রশ্মি, সেটা কিন্তু সরাসরি পৃথিবীতে চলে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। তার ফলে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে ক্ষতি হতে পারে, নানা রকম ক্যান্সার সৃষ্টি, শরীর রোগ ব্যাধি, এগুলো কিন্তু নানা রকম একটা বাজে পরিবেশের সৃষ্টি হতে পারে যদি আমরা এই দূষণ ঘটিত গ্যাসগুলো ব্যবহার না কমাতে পারি। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসছে আমাদের পৃথিবীতে, সেগুলো এই ওজোন স্তরের ধাক্কা খেয়ে শুষে নেয়। ওজোন স্তরে যেসব গ্যাসগুলো থাকে, সেই গ্যাসগুলো শুষে নেয় এই ইনফ্রারেড রশ্মিকে, মানে অতিবেগুনি রশ্মি। সো কোন কোন গ্যাসগুলো শুষে নেয়, কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড থাকে, তারপর জলীয় বাষ্প থাকে, H2O মানে কিন্তু জল নয়, এখানে জলীয় বাষ্প, তারপর নাইট্রাস অক্সাইড থাকে। এগুলো কিন্তু পরিমাণে বিষাক্ত হলেও কিন্তু এগুলো গ্রিন হাউস গ্যাস। তারপর সব থেকে ভালো গ্রিন হাউস গ্যাস মিথেন, আর অক্সিজেন তো আছেই। এই কিছু আর ক্লোরোফ্লোরো কার্বন, CFCl, এই ক্লোরোফ্লোরো কার্বন, এইসব যৌগগুলো ইনফ্রারেড শোষণ করে বায়ুমণ্ডলে কিছুটা তাপশক্তি আটকে যায়, এগুলো শোষণ করে নেয় বলে। সবটুকু মহাকাশে ফিরে যেতে পারে না। যেগুলো পৃথিবীতে আছে তার 66% পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ে, আর 34% কিন্তু ওপরে ফিরে যায়, ধাক্কাকে ফিরে যায়। আর 66% কার্যকারী হয়, পৃথিবীতে উত্তপ্ত করতে সাহায্য করে। 66%-এর মধ্যেও কিন্তু রাত্রিবেলা তাপ বিকিরণের মাধ্যমে প্রায় অনেকটাই এগুলো কিন্তু আবার মহাশূন্যে ফিরে যায়। এবার আমাদের কোয়েশ্চেন হলো, এই গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের পৃথিবীতে বা বায়ুতে বাতাসে এলো কী করে। ফার্স্টেই বলি এই কার্বন ডাই অক্সাইডের কথা। কার্বন ডাই অক্সাইড এসছে তো আমরা তো বললামই, তেল কয়লা প্রাকৃতিক গ্যাস জ্বালাই বলে আমরা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন, এর ফলে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশেছে। এরপর নাইট্রাস অক্সাইড, এই যে এটা এলো কোথা থেকে, মাটিতে যেসব ব্যাকটেরিয়া থাকে, মানে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সেগুলো নাইট্রোজেনকে ধাপে ধাপে বিজারিত করার সময় নাইট্রোজেন অক্সাইড তৈরি করে এবং নাইট্রোজেন তৈরি করে। ওকে, সেখান থেকে কিন্তু এই নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে। মিথেন আসে কোথা থেকে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া বিভিন্ন জৈব পদার্থ থেকে মিথেন তৈরি করে, এটা কিন্তু তৈরি হয়েই চলেছে।
মিথানোজেনিক ব্যাকটেরিয়া থেকে কিন্তু মিথেন তৈরি হয়। এগুলো কিন্তু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন 1 মার্কের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, ভালো করে পড়বে এগুলো। এবার গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? গ্রিন হাউস এফেক্টের ফলে বাতাসের উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। প্রত্যেক বছর গ্লোবাল ওয়ার্মিং কিন্তু বেড়ে চলেছে, তো আমাদের দেখতে হবে গ্লোবাল ওয়ার্মিং যেন না বাড়ে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যেন কোনোভাবে ক্ষতি না করে। এরপর আমরা পড়বো কার্বন ঘটিত যৌগ এবং তার ব্যবহার। কার্বন ডাইঅক্সাইডের পার্ট চুকে গেছে, এবার আবার চলে আসে কার্বনে। এর ব্যবহার, কার্বন কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করি, তোমরা জানো না এমন অনেক যৌগ আছে যেগুলো কার্বন ডেলি ব্যবহার করছো, তার মধ্যে কার্বন আছে। তোমরা কিছু নাম বলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। যেমন প্লাস্টিক, অবাক হওয়ার ব্যাপার নেই, প্লাস্টিকটা জানোই, প্লাস্টিকে কিন্তু কার্বন থাকে। যেমন আরেকটা যে পিভিসি মানে কি, যে সুইচ বোর্ডে যে তোমাদের সুইচগুলো থাকে এগুলো পিভিসির তৈরি। বাথরুমের দরজা, যে প্লাস্টিকের দরজাগুলো হয় সেগুলো পিভিসির তৈরি। তারপর থার্মোকলের মধ্যে কার্বন থাকে। নাইলিন, এগুলোর মধ্যে কার্বন থাকে। তো নানা রকম যৌগ আছে এগুলো আমরা ডেলি ব্যবহার করি, ওর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন থাকে। এই কার্বন কিন্তু একটা অপরিহার্য পদার্থ, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করা হয়। আমরা যে তার ব্যবহার করি, ইলেকট্রিক কেবল, সেগুলো কিন্তু তোমাদের এই কার্বন, একটা কার্বনের পলিমার দিয়ে তৈরি হয়। তারপর চেয়ার, যে প্লাস্টিকের চেয়ার তৈরি হয় সেগুলো কিন্তু কার্বনের পলিমার দিয়ে তৈরি হয়। টায়ার তৈরি হয়, নানা রকম কিন্তু জিনিস তৈরি হয় যেগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আমি যখন বললাম পলিমারের কথা, পলিমারটা জিনিসটা কি, পলিমার হচ্ছে একই রকমের অণু, মানে ধরো কার্বন অণু পরপর যুক্ত হয় অপেক্ষাকৃত ছোটো ছোটো অণু, এগুলো রাসায়নিকভাবে জুড়ে যাচ্ছে, বন্ধন দিয়ে ধরো জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে একটা বৃহৎ অণু সৃষ্টি করছে, এটা কি বলা হচ্ছে পলিমার। ওকে, এই পলি কথার অর্থ হচ্ছে অসংখ্য। পলি কথাটা কিন্তু 8 থেকে চালু হলো, মানে 7ও হয়তো ছিল, 9, 10 চলতে থাকবে যতদিন তোমরা পড়াশোনা করবে। এই পলি কথাটা মাথায় ঢুকিয়ে নিও, যেন মেনলি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তোমরা, সো পলি ইংলিশ ওয়ার্ড একটা, এর মানে হচ্ছে অসংখ্য। পলিস্যাকারাইড আছে, পলিপ্লাস্টিড আছে, নানা রকম পলি আছে, এগুলো কিন্তু পলি মানে অসংখ্য, মাথায় রাখো। এবার আমরা এই পলিমারগুলো ব্যবহার করি কেন? এই প্লাস্টিক কেন ইউজ করি? অন্য কিছু তো তৈরি হতে পারে। পিভিসি কেন ইউজ করি? এই কেবেলগুলো কার্বন ঘটিত যৌগ দিয়ে বা পলিমার দিয়ে কেন তৈরি করি? ওকে, এইটা একটা কোয়েশ্চেন। কারণ এগুলো কিন্তু আয়ু বেশি, সহজে ভেঙে যায় না, প্লাস এগুলোর সঙ্গে কিন্তু ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায়। যেমন চেয়ারের আকৃতি কেমন হবে তোমরা নিজের মতো ডিজাইন করতে পারবে। ওকে, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্স, এগুলো আছে বলে এগুলো ব্যবহার বাড়ছে, না হলে কিন্তু বর্তমানে নানা রকম টেকনোলজির দ্বারা অন্য কিছু দিয়েও কিন্তু তৈরি করা যেত, কিন্তু এগুলো দিয়ে তৈরি করা হয়, এগুলো বিক্রি হয় বলে বেশি বলে। এবার তোমরা বইয়ে দেখবে পলিথিনের ব্যবহার, টেফলনের ব্যবহার, পিভিসি ব্যবহার, কয়েকটা ব্যবহার দেওয়া আছে, এগুলো কয়েকটা পড়ে নিও। ধর্মগুলো দেওয়া আছে মেনলি, আর ব্যবহার সাইডে দেওয়া আছে। এরপর আমরা পড়বো কৃত্রিম পলিমার ব্যবহারের সংকট। এখন তো সুবিধা করে দিলাম, সংকটটা কি? সংকট হতে পারে এই পিভিসিগুলো কিন্তু সহজে মাটির সঙ্গে মিশে যায় না, এগুলো কিন্তু প্রকৃতিতে আনচেঞ্জড অবস্থায় থেকে যায়। যেমন যদি তোমরা জৈব যৌগ ইউজ করো, মানে যেগুলো প্রাকৃতিক জিনিস সেগুলো দিয়ে তৈরি জিনিস করো, পাট, খড়, পাটের ব্যাগ এসব ইউজ করে, এগুলো মাটিতে কিন্তু যদি রেখে দাও তোমরা, মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে। কিন্তু এই প্লাস্টিক রেখে দাও মাটির নিচে, 100 বছর পরেও কিন্তু প্লাস্টিকই থাকবে, মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে না। এটাই হচ্ছে প্রবলেম, এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল নয়। এই বায়োডিগ্রেডেবল জিনিসটা কি? প্রাকৃতিক জৈব পলিমার, এসব মানে যেগুলো প্রাকৃতিক অণু দ্বারা, বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা মিশে যায়, ছোটো ছোটো অণুতে ভেঙে যায়, বিয়োজিত হয়ে যায়, এই সব পদার্থগুলোকে বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয়। আর নন বায়োডিগ্রেডেবল পদার্থ কি? যেগুলো মাটির সঙ্গে মিশে যায় না বা জৈব অণুটা এগুলোকে ভেঙে ফেলতে পারে না, তাদের নন বায়োডিগ্রেডেবল বলে। কিন্তু বর্তমানে নানা রকম টেকনোলজি দ্বারা ব্যবহার করে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কিন্তু তৈরি করা হচ্ছে। তো এখানেই কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছ পরের চ্যাপ্টারে আমরা পরের ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার পড়বো। আর এখানে তোমাদের মেন ইম্পর্টেন্টগুলি পড়ালাম, বেশি এক্সট্রা বুকিনি। আর যেগুলো তোমাদের পড়াইনি মেনলি, এই গল্পগুলো পড়াইনি, গল্পগুলো তোমরা কিন্তু পড়ো, গল্প পড়াতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি তো মেন কয়েকটা বিক্রিয়া, কয়েকটা জিনিস পড়িয়েছি। আর এখানে যে রাসায়নিক কয়েকটা বিক্রিয়া আছে এগুলো কিন্তু পড়বে, মানে মাঝে মাঝে কিন্তু কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এখান থেকে। যেমন CO2 জারণ ক্ষমতা উদাহরণ দাও।
বা রাসায়নিক এই সমীকরণগুলো ফুল করবে। যদি না পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেবো, কীভাবে করলাম বলেও দেবো। এই সমীকরণগুলো কিন্তু ফুল করবে, সহজ আছে। আমি যেমন একটা দেখালাম সেরকম দেখে দেখে করবে। আর এগুলো তো পড়ালাম, যেগুলো পড়াইনি রিডিং পড়াইনি মেনলি, এসব যে লাইনগুলো এগুলো কিন্তু পড়ে নিও, কারণ এগুলো যদি সব পড়াতে যায় ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট স্টেপগুলো পড়ালাম। ওকে, তো আজকের ক্লাসে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের মতো বাই বাই।